স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার পর কারফিউ শিথিলের মধ্যে রেস্টুরেন্ট খোলা হলেও গ্রাহক খরায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। দৈনন্দিন খরচই তুলতে পারছে না রাজধানীর অনেক রেস্টুরেন্ট। এভাবে চলতে থাকলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। ফেব্রুয়ারিতে বেইলি রোডের এই ভবনে অগ্নিকাণ্ডের পর ধস নামে রেস্টুরেন্ট ব্যবসার। সেই ক্ষতি সামাল দিয়ে ওঠার আগেই আবারও চলমান অস্থিরতা ও কারফিউর ধাক্কা। রাজধানীর বেইলি রোডের রেস্টুরেন্টগুলোতে ভোজন রসিকদের আনাগোনা একেবারে কম। কারফিউ শিথিলের সময়টুকুতে কাছাকাছি যাদের বাসা কেবল তারাই যাচ্ছেন আহার সারতে। গ্রাহক না পাওয়ায় দৈনিক কর্মচারীদের বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে রেস্টুরেন্ট মালিকদের। স্টাফের বেতন থেকে কথা বলে যে খাওয়ার টাকা আছে ওইটা আমাদের ঠিক মতো উঠতেছে না, কাস্টমার নাই বললেই চলে। এইভাবে কিছুদিন চলতে থাকলে ব্যবসার অবস্থা বন্ধ করানো ছাড়া আমাদের অন্য কোনো উপায় থাকবে না। একই অবস্থা ধানমন্ডির রেস্তোরাঁগুলোতেও। সারা বছর জমজমাট থাকা এই এলাকায় গ্রাহক খরায় অনেক রেস্টুরেন্ট এখন বন্ধ। যেগুলো খোলা সেগুলোও প্রতিদিন লোকসান গুনছে। আগে যেভাবে আমাদের বেচা বিক্রি ছিল টোটালি তার চেয়ে আপনার 1 ফিট 5 ভাইয়ের একদম পয়সা কিলো, আর কাস্টমার তো আপনারা দেখতে পাচ্ছেন। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকার অন্যতম রেস্টুরেন্ট পাড়া খিলগাঁয়ে। এখানে লোক সমাগম তুলনামূলক বেশি। মেন রোড দিয়ে মেনলি এইদিকে আসি আর কি, তো আমরা ভিতর দিয়ে আসছি কারণ অবশ্যই ভয় লাগতেছে দেশের যে পরিস্থিতি আর কি, সেই হিসাবে। বাসায় এতদিন নেটও ছিল না, তাই বাসায় থাকতে থাকতে একটা বোরিং আর কি ছিল, এই জন্য আজকে বের হয়েছে অনেকদিন পরে আর কি। না আতঙ্ক কাজ করে না, বাসা কাছে চলে যাবো এখন। এই যে দূরে কাস্টমারগুলো আসতে পারে না, আগে অনেক দূর থেকে কাস্টমার আসতো, এখন এলাকার মধ্যে যারা আছে তারাই আসে। এলাকা ভেদে রেস্টুরেন্টগুলোতে মানুষের উপস্থিতি কম বেশি থাকলেও সার্বিকভাবে বলা যায় এই ব্যবসা বেশ বেকায়দায় রয়েছে। পরিস্থিতি একেবারে স্বাভাবিক না হলে ব্যবসা আবার জমে উঠবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা ও কারফিউয়ে বিপর্যয়ে পড়েছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। পরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া সংগ্রহ করা যাচ্ছে না, আর কেমিক্যাল সংকটে নষ্ট হচ্ছে মজুদ থাকা চামড়াও। তাই ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কা করছেন চামড়া শিল্প মালিকরা। প্রতি বছর কোরবানির ঈদের পরের 2 মাস সারা দেশের আড়তগুলো থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করেন সাভার বিসিক চামড়া শিল্প কারখানার মালিকরা। লবণযুক্ত চামড়ার প্রক্রিয়াজাত শেষে এ সময়টাতে বিদেশি ক্রেতাদের নিকট চামড়া বিক্রি করা হয়। তবে সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং সারা দেশে জারি করা কারফিউতে উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন চামড়া শিল্প মালিকরা। কেমিক্যাল সংকটে কারখানাগুলোতেও অলস সময় পার করছেন শ্রমিকরা। তারপর জন্য কেমিক্যালের সমস্যা, আমরা 50-60 জন কাজ করতাম, কিন্তু এখন আমরা 15-16 জন কাজ করতেছি। আমাদের শ্রমিকের যে দেন কার রয়েছে কোনো কাম নাই, হ্যাঁ এই নানান ধরনের সমস্যা দেয় কোম্পানিরা, কেমিক্যাল আয় না, চামড়ার গাড়ি রাস্তায় বই রয়েছে, ভাঙিয়া লাইছে এই সেই। সাম্প্রতিক সহিংসতায় চামড়া শিল্পের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্টারনেটের কারণে দেখা যাইতেছে আমরা বায়ারের সাথে যোগাযোগ করতে পারি না, বায়াররা আমাদেরকে ভুল বুঝতে আছে। এখন আসলে আমরা চামড়াগুলো আনতে পারি না, কেমিক্যালগুলো আমরা আনতে পারি না। বিভিন্ন পোর্টের মধ্যে আমাদের অনেক কেমিক্যাল আছে, এর ভিতরে বায়াররা ধরেন অনেক অর্ডার আমাদের ক্যান্সেল করে দিচ্ছে। গত 1 সপ্তাহ যাবত আমরা ট্যানারি মালিকরা এবং আমাদের কোনো প্রতিনিধি পাড়া মহল্লা গিয়ে চামড়াগুলো বা হাটে গিয়ে চামড়াগুলো সংগ্রহ করতে পারে না। আমাদের ট্যানারিতে যে চামড়াগুলো আছে সেই চামড়াগুলো আমরা কেমিক্যালের অভাবে সেটাও প্রসেস করতে পারতেছি না। সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত আমরা যে ব্যবস্থাটা নিয়েছি যে অগ্রাধিকার ভিত্তিতে কাঁচা চামড়া পরিবহনকারী ট্রাকগুলো যেন সময় মতো আপনার শিল্পনগরীতে পৌঁছাতে পারে, সে বিষয়ে এর মধ্যে আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় জরুরি ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আমাদের কেমিক্যাল যেগুলো পরিবহন করছে সেগুলিও আমরা চেষ্টা করছি যে দ্রুততম সময়ের মধ্যে যেন পোর্ট থেকে ছাড় হয়ে আমাদের শিল্পনগরীতে চলে আসতে পারে। সাভারে বিসিক চামড়া শিল্পনগরীতে 142টি চামড়া কারখানা সচল রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। কারফিউ শিথিল থাকায় কর্মচাঞ্চল্য ফিরেছে নারায়ণগঞ্জে। সড়ক মহাসড়কে প্রায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা। চলমান উদ্ভূত সহিংসতা এবং ইন্টারনেট বন্ধ থাকায় স্বাভাবিক লেনদেনে স্থবির হয়ে পড়েছিল ব্যাংকগুলো। তবে
আজ সকাল থেকে যে বিষয়টি দেখেছি নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যাংকগুলো ঘুরে সেখানে কিন্তু স্বাভাবিকভাবে লেনদেন হচ্ছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে গ্রাহকরা রয়েছে তারা কিন্তু ব্যাংকে এসে ভিড় জমাচ্ছেন এবং তাদের লেনদেন করছেন। এখানকার দায়িত্বরত যে কর্মকর্তারা রয়েছে তারা যে বিষয়টি জানিয়েছেন, যেহেতু ব্যাংকগুলো 10টা থেকে 3টা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে, এই লেনদেনগুলো রবিবারে কিন্তু ব্যাপক আকারে হয়েছে এবং সকাল 10টা থেকে মানুষ গেটের সামনে ভিড় জমিয়েছেন এবং সেই সাথে কিন্তু তারা ভেতরে লেনদেন করেছেন। ইন্টারনেট সেবা চালুর পরপরই কিন্তু এই লেনদেনটা বেড়ে গেছে এবং আরেকটি বিষয় তারা জানিয়েছেন, যেহেতু সকাল 10টা থেকে 3টার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তবে গ্রাহকের আনাগোনা এবং লেনদেনের কারণে তাদের 3টার পরেও কিন্তু এই সার্ভিস দিতে হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের ব্যাংকগুলোতে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গ্রাহকদের আনাগোনা বেড়েছে এবং লেনদেন কিন্তু হচ্ছে, ব্যক্তিগত এবং ব্যবসায়িক লেনদেন হচ্ছে। যেহেতু এটি নারায়ণগঞ্জ শিল্পনগরীর ব্যবসা ক্ষেত্র কিন্তু স্থবির হয়ে রয়েছিল, এখন কিন্তু সেই স্বাভাবিক পর্যায়ে রয়েছেন এবং এই ক্ষতিপূরণের ঘাটতি পূরণের চেষ্টায় কিন্তু নগরবাসী রয়েছেন। এদিকে কিন্তু নারায়ণগঞ্জের যে সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি, সড়ক এবং মহাসড়ক কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, মানুষের কিন্তু চাপও রয়েছে এবং দীর্ঘ সারিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্থাপনা এবং প্রতিষ্ঠান কিন্তু খোলা দেখা যাচ্ছে এবং সেই সাথে কিন্তু এগুলি পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শান্তিশৃঙ্খলা বজায়ের জন্য সেনা সদস্য এবং র্যাব পুলিশ সদস্যরা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। যাকেই সন্দেহ হচ্ছে তাদের কিন্তু তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না বরগুনায়। এতে প্রভাব পড়েছে দামেও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহ আলী। মাছ শিকার করতে গিয়েছেন বরগুনার উপকূলে জেলেরা, যেখানে 40,000 জেলে রয়েছেন। এই জেলে পরিবারগুলো মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছে। এর মধ্যে গভীর সমুদ্রে প্রায় 27,000 জেলে রয়েছে। কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে তারা কিন্তু কিনারায় ফিরে আসছেন। লঘুচাপের কারণে তারা কিন্তু অনেকে আবার আতঙ্কের মধ্যে রয়েছে, এর কারণে তারা কিনারায় আসছেন এবং তাদের যে আশানুরূপ ইলিশ পাওয়ার কথা ছিল সেটা কিন্তু দেখা পায়নি এবং এই দেখা না পাওয়ার কারণে উপকূলের জেলায় কিন্তু ইলিশের দাম কিন্তু খুব চওড়া। যে ইলিশটা 1 কেজির উপরে সেটা কিন্তু 18 থেকে 2000 এবং যেটার 1 কেজির নিচে সেটা হচ্ছে 15 থেকে 16 টাকা করে বিক্রি করছে, যেটা সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো তাদের কিন্তু সেই সমর্থক নাই, যেটা আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি। এবং এই স্থানীয় যে পায়রা, বিষখালী, বলেশ্বর নদী রয়েছে সেই মাছগুলো শুধুমাত্র এই বাজারে উঠছেন এবং সেই মাছগুলোর সুস্বাদু এবং দামও অনেক বেশি, যেটা আসলে কিনে খাওয়ার মতো নয়। যেগুলা সমুদ্রের মাছ সেটা কিন্তু জেলেদের জালে ধরা পড়ছে না এবং তারা যেটা বলছেন যে যখন বাংলাদেশে অবরোধ থাকে তখন কিন্তু ইন্ডিয়ান জেলেরা বাংলাদেশে প্রবেশ করে, এই অভিযোগটা কিন্তু সবসময় দেখে আসছি। তারা কিন্তু প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়, পরবর্তীতে যখন এই অবরোধ শেষে তারা মাছ শিকার করে তখন কিন্তু সেই মাছের দেখা মিলছেন না। আমরা এখানে জেলেদের সাথে কথা বলেছি এবং এখানে যারা বিক্রেতারা রয়েছেন, মাছ বিক্রেতা, তারা বলেছেন যেখানে মাছের বাড়ি বরগুনা আমরা জানি এবং যেখানে সবসময় ইলিশের দেখা মেলে সেখানে ইলিশের দেখা নেই। এই অবরোধের পর তারা কিন্তু আশা করছিল যে পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাবে এবং ইলিশের দেখা পাবে। এই বৈরী আবহাওয়া একদিকে এবং উত্তাল থাকার কারণে তারা জেলেরা কিন্তু নদীর কিনারায় চলে আসছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নওগাঁর আম্রপালি যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। চলতি বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1000 মেট্রিক টন। এরই মধ্যে কয়েক মেট্রিক টন পাঠানো হয়েছে। নওগাঁর সাপাহার, মান্দা, বাদলগাছি, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য আমবাগান। এর মধ্যে বিশেষ স্থান দখল করে আছে আম্রপালির গাছ, কারণ এই আম বিভিন্ন দেশে যাচ্ছে। চলতি মৌসুমে নওগাঁর সুস্বাদু আম্রপালি আম সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি সহ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে। এখন পর্যন্ত এর পরিমাণ 20 মেট্রিক টন। আমের গুণগত মান ধরে রাখতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন চাষিরা। আমাদের নওগাঁ জেলায় বরাদ্দটা দেওয়ার জন্য তাহলে আমরা কৃষকেরা সরাসরি এখান থেকে আম পাঠাতে পারব। দেশ শুধু না, বিদেশের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এটা ফুড ব্যাগিং করার কারণে, আমাদের সাপাহার বরেন্দ্রভূমি হওয়ার কারণে সব দিক মিলিয়ে আমাদের সাপাহারের আমটা কালার ফুড ব্যাগিং এর কারণে আরো সবচেয়ে নিখুঁত থাকে। এই কারণে সরকারের যে রপ্তানি নিয়ম অনুযায়ী সাপাহারের আমটা সর্বোচ্চ উৎকৃষ্ট হবে। রপ্তানির পরিমাণ আরো বাড়াতে পদক্ষেপের কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা কিছু সিলেক্টিভ বাগানিকে উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে আম উৎপাদনে প্রথম থেকেই নজরদারি করছে।
চলতি বছর নওগাঁয় 33,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। দেশের বাইরের খবর। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে নিহতদের শেষকৃত্যে যোগ দিয়েছেন শত শত মানুষ। এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে লেবানন। একই সঙ্গে পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। ফুটবল মাঠের এই হামলার ঘটনার জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন। ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সঙ্গে বৈঠকও করেছেন। এর মধ্যে লেবাননে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে ইসরায়েলকে অপ্রত্যাশিত পরিণতির বিষয়ে সতর্ক করেছে ইরান। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 66 জন নিহত হয়েছে। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন নিকোলাস মাদুরো। এ নিয়ে তিনি টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সময় রোববার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতে ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল সিএনই 80% ভোট গণনার ফলাফল প্রকাশ করে। এতে দেখা যায় মাদুরো 51.20% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গনজালেস পান 44% ভোট। নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেছে বিরোধী জোট। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।